আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সাংখ্য দর্শন। যদিও আমাদের এই সাংখ্য দর্শনের আলোচনার ক্ষেত্রে যেহেতু আমরা এডুকেশনাল ফিলসফি নিয়ে আমরা আগ্রহী আর কি, খুব স্বাভাবিক কারণে সাংখ্য দর্শনের যে আলোচনা সেই শিক্ষামূলক একটা দৃষ্টিভঙ্গি থেকেই পার্সপেক্টিভ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে আসব। এবং খুব স্বাভাবিক কারণ এটি কিন্তু একেবারেই পুরোপুরি দর্শন নির্ভর নয়, শিক্ষামূলক একটা ভাবনা থেকে এটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। ভারতীয় যে কোনো দর্শন যখন আমরা ব্যাখ্যা করি সেখানে দেখি তার মধ্যে একটা ভীষণ রকমের অন্তর্নিহিত একটা অর্থ সেখানে কাজ করে সেখানে আর কি। এবং সে অন্তর্নিহিত অর্থ যখন আমরা বাস্তবের সাথে মেলাতে চাই তখন দেখি সেই বাস্তবের সাথে মেলানোটা বেশ কঠিন সেটা আর কি। সুতরাং শিক্ষামূলক দর্শনের আমাদের কাজটাই হলো এইটাই যে সাংখ্য দর্শনের যে বেসিক যে জায়গাগুলো আছে সেগুলোকে কিভাবে আমাদের শিক্ষামূলক একটা জায়গায় আমরা সেটাকে কাজে লাগাতে পারি। এখন যে কোনো দর্শন ব্যাখ্যা করতে গেলে তিনটি বিষয় আমাদের খুব স্পষ্ট করে আমাদের সামনে নিয়ে আসতে হয়। একটি হলো তার মেটাফিজিক্যাল অ্যাসপেক্ট বা অধিবিদ্যার দিক, একটি হলো তার এপিস্টেমোলজিক্যাল অ্যাসপেক্ট অথবা তার জ্ঞানতাত্ত্বিক দিক, এবং আরেকটি হলো অ্যাক্সিওলজিক্যাল পার্সপেক্টিভ বা মূল্যবোধ বিষয়ক একটা প্রেক্ষাপট বা দৃষ্টিভঙ্গি। তার মধ্য দিয়ে আমরা এই তিনটি ভাবনার মধ্য দিয়ে আমরা দর্শনকে ব্যাখ্যা করার চেষ্টা করি। যে অধিবিদ্যা বলতে কি বোঝানো হচ্ছে, সেই দর্শনের জ্ঞানতাত্ত্বিক উৎসগুলি কোনটি, এবং তার মূল্যবোধ বিষয়ক জায়গাটিও আমরা কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নিয়ে আসতে পারি। প্রথমটি হলো অধিবিদ্যা, যেটি কোনো একটি দর্শনের মূল চাবিকাঠি, মানে যেখান থেকে আমরা দর্শনের মূল বিষয়টাকে আমরা চিহ্নিত করতে পারি। সেই হিসেবে মেটাফিজিক্যালি আমরা বলতে পারি যে সাংখ্য দর্শন হচ্ছে একটা দ্বৈতবাদী দর্শন, অথবা আমরা এটাকে ইংরেজিতে বলি যে এটা হচ্ছে ডুয়ালিস্টিক একটা রিয়ালিজম, অর্থাৎ দ্বৈতবাদ এবং বাস্তববাদ এই দুটোকে সংমিশ্রণের আমরা দ্বৈতবাদী বাস্তববাদ ডুয়ালিস্টিক একটা রিয়ালিজম হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। অর্থাৎ এখানে মনে করা হয় যে আমাদের যে জাগতিক যে ব্যাখ্যা বিশ্লেষণ, এই ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের প্রসঙ্গ হচ্ছে দুটি, একটি হচ্ছে পুরুষ এবং আরেকটি হচ্ছে প্রকৃতি। অর্থাৎ সৃষ্টির পিছনে দুটি উৎস কাজ করছে, একটি হচ্ছে পুরুষ প্লাস আরেকটি হচ্ছে প্রকৃতি। পুরুষ এবং প্রকৃতির সমন্বয়ে বা সংমিশ্রণে সৃষ্টি সম্ভব। আর যে কোনো সৃষ্টির পেছনে দুটি উৎস কাজ করবে, এটা স্বাভাবিক সেটা আর কি। কারণ একটি হচ্ছে তার চেতনমূলক সত্তা, যে আমরা আছে, আমরা এক্সিস্ট করছি, উই এক্সিস্ট। সুতরাং এই যে আমাদের অবস্থান, আমাদের চেতনা, আমাদের ভাবনা, আমাদের বিষয়বস্তু, এই যে আমাদের একটা কনসাস ফোর্স, এবং যেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, যেটা কার উপরই কিন্তু নির্ভরশীল নয়, সেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট কনসাস ফোর্সটাকে আমরা পুরুষও বলি আর কি। এবং তার সাথে যখন একটা আনকনসাস ফোর্স প্রকৃতি, যে প্রকৃতিটা কার্যত সমস্ত কিছুর কারণ, যেমন আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের যে বিভিন্ন, তার পেছনে কিছু কারণ কাজ করছে না। আমরা সবাই সমস্ত রকম একই রকম অ্যাক্টিভিটি করি না, আমরা সবাই একই রকম ভাবে আমরা ভাবনা চিন্তা করি না, একই রকম ভাবে আমরা আমাদের প্রকাশ করি না। তাহলে তার জন্য যে কারণটা কাজ করছে আর কি, সেটা হচ্ছে আমাদের প্রকৃতি। তাহলে দুটো জিনিস এখানে আমাদের একটা বোঝার থাকছে, একটা চেতন সত্তা, একটা জড় সত্তা। এই দুটো যখন সংযুক্ত হচ্ছে, দুটো যখন মিশ্রিত হচ্ছে, তখন সৃষ্টি সম্ভব। যেমন মঙ্গল গ্রহ, আমরা যদি বলি মঙ্গল গ্রহ কিন্তু কোনো প্রাণ নেই, সেখানে কিন্তু আমরা বলবো যে প্রকৃতির যে বিভিন্ন রকমের উৎস সেখানে থাকতেও পারে সেটা আর কি, কিন্তু সেখানে কোনো চেতন সত্তা, কিন্তু সেখানে জলসত্তা সেখানে আছে, জলসত্তা কিন্তু সেখানে আছে, কিন্তু চেতন সত্তা সেখানে নেই। সুতরাং সেখানে প্রাণের লক্ষণ নেই। আমরা খোঁজ করছি জল আছে কিনা, জল আছে মানে কি, সেখানে চেতন সত্তা থাকার সম্ভাবনা বেশি। সুতরাং সেই যে কনসাস ফোর্স, সেই কনসাস ফোর্সটা কিন্তু পুরুষ, এবং যে কারো উপরও নির্ভরশীল না, এবং যে অখণ্ড, এবং যে সমস্ত বিষয় থেকে স্বতন্ত্র, এরকম একটা শক্তি বা ফোর্স, সেই কনসাস ফোর্সটাকে কিন্তু আমরা পুরুষও বলছি। এইটা একটু বেশি করে বিশ্লেষণের মধ্যে আনছি এই কারণে অনেক সময় আমাদের একটা কনফিউশন থাকে যে পুরুষ মানেটা কি, প্রকৃতি মানে কি। একটা সাবজেক্টিভ রিয়ালিটি, পুরুষটা হচ্ছে সাবজেক্টিভ রিয়ালিটি, আমাদের যে চেতন সাথে তার সাবজেক্টিভ রিয়ালিটি, আর যেটা জড় বা যেটা হচ্ছে প্রকৃতি, সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ রিয়ালিটি। তাই আমাদের একটা সাবজেক্টিভ রিয়ালিটি, একটা অবজেক্টিভ রিয়ালিটি, দুয়ের সংযোগের ফলে আমরা কিন্তু সৃষ্টি প্রসঙ্গে ব্যাখ্যা করতে পারি। এবং পুরুষটাকে আমরা যদি ভাবি যে এরকম একটা চেতন সত্তা, যেমন লাইক সোলার এনার্জি,
আমরা যখন কোনো উদ্ভিদ বলি, আমাদের নিজের বিভিন্ন রকম কাজকর্ম বলি, এই যে আমাদের বিভিন্ন রকমের শক্তির যে উৎসগুলো আছে, যেমন কখনো বলছি ইলেকট্রিক্যাল এনার্জি, কখনো বলছি বিভিন্ন পোটেনশিয়াল এনার্জি, এই সমস্ত এনার্জি কিন্তু কার্যত সৌরশক্তি কিন্তু মূল উৎস। কিন্তু আমরা যখন কোনো একটা শক্তির কথা ভাবি, তখন কিন্তু আমরা ভাবি না যে এই পেছনে সৌরশক্তি কাজ করছে। সেরকম চেতন সত্তাও ঠিক সেরকম, যার উপস্থিতি ছাড়া সৃষ্টি কিন্তু সম্ভব না। এমন একটা ফোর্স, এমন একটা এনার্জি, এমন একটা কনসিয়াসনেস, যেটির উপস্থিতিতেই কিন্তু যে কার্যও না, যে কারণও না, যে না কজ না এফেক্ট, কোনোটিই না কিন্তু, ঠিক আছে, কিন্তু যার উপস্থিতি ছাড়া কিন্তু কোনো সৃষ্টি সম্ভব না। এরকম একটা ডুয়ালিজমে কিন্তু আমাদের সাংখ্য তত্ত্বের একটা বড় একটা জায়গা। এবং এটি কেন বিশেষভাবে বোঝা দরকার, কারণ হচ্ছে প্রকৃতির যে ম্যানিফেস্টেশন, প্রকৃতির যে বিবর্তন আর কি, সেই বিবর্তনটাই কিন্তু আমাদের জাগতিক বিভিন্ন রকম বিষয়বস্তু তার ব্যাখ্যা বিশ্লেষণে কাজে লাগে সেটা আর কি। তার ফলে এই যে সাংখ্য দর্শনের যে মূল যে উৎস ডুয়ালিজম, এই ডুয়ালিজমটাকে কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে আর কি। এবং তাহলে অ্যাক্সিওলজিটা কোনটা? অ্যাক্সিওলজিটা হচ্ছে এইটা, যখন আমার এই ফিলিংসটা হচ্ছে, এই অনুভূতিটা হচ্ছে, বা এই ভাবনাতে আমি যখন আস্থাবান হচ্ছি যে পুরুষও, আমার যে কনসিয়াস ফোর্স ইজ সামহাট ডিফারেন্ট ফ্রম আনকনসিয়াস ফোর্স। এই যে বিভিন্ন রকমের যে সমস্ত আমরা জাগতিক যে সমস্ত দুঃখ, ভালো লাগা, এই সমস্ত জায়গা থেকে আমি যখন নিজেকে স্বতন্ত্র করতে পারছি, আমি সেপারেট ফ্রম দ্য কনসিয়াস ফোর্স অ্যান্ড আনকনসিয়াস ফোর্স, এবং এই যে প্রচেষ্টার মধ্য দিয়ে আমি যখন এটাকে অর্জন করতে পারছি, সেটাই তো অ্যাকচুয়ালজি। হ্যাঁ, তার বিভিন্ন পথ আছে, কিন্তু বেসিক্যালি লড়াইটা এখানেই যে আমি এবল টু ডিফারেন্সিয়েট কনসিয়াসনেস অ্যান্ড আনকনসিয়াসনেস। আমার চেতন সত্তার সাথে যখন আমার সেই অচেতন সত্তা, আমার যে জড় সত্তা, সেই জড় সত্তাকে আমি পৃথক করতে পারছি। আর এই জন্য যে সোর্স অফ নলেজ আমার দরকার, যে আমার সেই যে ফোর্স, চেতন সত্তা যেটা, এই চেতন সত্তাটা তাকে জানার যে বিভিন্ন রকম পন্থা পদ্ধতি প্রক্রিয়া, সেগুলি আমি সোর্স অফ নলেজ বলে ভাবনা চিন্তা করতে পারি। কারণ যতক্ষণ না পর্যন্ত আমার সেই অবজারভেশন হচ্ছে, আমার সেই পারসেপশন হচ্ছে, আমার সেই অনুমান হচ্ছে, আমার সেই ভার্বাল কমিউনিকেশনের মধ্যে দিয়ে আমি যতক্ষণ সেটাকে আইডেন্টিফাই করতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সেই যে নলেজ, আমার যে সেই জ্ঞান, আমার যে সেই চেতন সত্তাকে আমি আইডেন্টিফাই করার যে পন্থা বা পদ্ধতি বা প্রক্রিয়া, সেটাকে কিন্তু আমি আমার এই এপিস্টেমোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নিয়ে আসতে পারবো সেটা। তার ফলে মেটাফিজিক্যালি ডুয়ালিজমের ক্ষেত্রে আমরা যেটা মনে করছি, বা যেটা আমরা বলেছি, যে পুরুষ হচ্ছে একটা অখণ্ড, এবং সেটা হচ্ছে এমন একটা সোর্স যার কোনো বিবর্তন নেই, কিন্তু প্রকৃতির বিবর্তন আছে। তার ফলে বিবর্তনের ফলে বিভিন্ন রকম আমরা বলি পঞ্চবিংশতি তত্ত্ব, 25টি উপাদান সেখানে কাজ করছে। প্রথম উপাদানটা হচ্ছে কি? প্রকৃতির প্রথম উপাদানটা হচ্ছে কিন্তু যেটাকে আমরা বলি মহৎ বা বুদ্ধি। অর্থাৎ আমরা তখনই কোনো একটা জিনিসকে পারসিভ করতে পারি যখন আমার ইন্টেলিজেন্স আছে। কিন্তু এই ইন্টেলিজেন্স থেকে আমরা যেটা লক্ষ্য করবো, এখানে কিন্তু আমাদের একটা ইগোইস্টিক একটা ফর্ম কাজ করে, যে আমার ইন্টেলিজেন্স কম, আমার বেশি, আমি অনেক কিছু জানি, অনেক এক্সেট্রা। অর্থাৎ এখান থেকে আমি কিন্তু আমার যে ইগোইস্টিক যে জায়গা, সেটা আমার অহংকার ডেভেলপ করে। এবং এই যে আমার এই ইগোইজমটাকে যখন আমরা দেখি বিভিন্ন রকম ত্রিগুণের সাহায্যে যখন আমরা ব্যাখ্যা করি, সেটা আমরা দেখবো যে সেটা সাংখ্য দর্শনের একটা বেশ বড় জায়গা। সেটা হচ্ছে যে এই ত্রিগুণটাকে আমরা সত্য, রজ এবং তম, এই 3টে ভাগে আমরা ভাগ করতে পারি। এবং সত্য মানে হচ্ছে যেটা 11টি উপাদানের সমষ্টি, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় এবং মন, মাঝখানে হচ্ছে রজ এবং তম। এবং বলা হচ্ছে প্রকৃতি হচ্ছে তিনটি গুণের একটা সাম্যাবস্থা। 3টি গুণের একটা সাম্যাবস্থা হচ্ছে প্রকৃতি। যখন সত্য, রজ এবং তমেরা পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, তখনই কিন্তু আমাদের ম্যানিফেস্টেশনটা সম্ভব হয়, সেটা প্রকাশটা সম্ভব হয়। আর সত্য মানে এই যে আমরা অনেক সময় বলি না, সত্য মানে সুখ, সত্য মানে রজ মানে, এইগুলো কিন্তু খুব বেশি প্রাসঙ্গিক না। কিন্তু এটা তার থেকে অনেক বেশি বেটার যদি আমরা ওই 11টা উপাদানের সাহায্যে সত্যটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, যে সত্য মানে কি, যখন আমি আমার কর্মেন্দ্রিয়কে সঠিকভাবে কাজ করাতে পারছি, সেন্স অর্গানগুলোকে ঠিক মতো ডেভেলপ করতে পারছি, এবং সঙ্গে মাইন্ড, অর্থাৎ যখন আমার এক্সপ্রেশন অফ মাইন্ড, যখন আমার আন্ডারস্ট্যান্ডিং ওভার আওয়ার মাইন্ড, যখন এটা সঠিকভাবে কাজ করছে, তখন এই 11টি উপাদানের সাহায্যে আমরা সত্যকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। তার মানে সত্য মানে শুধুমাত্র সদ্গুণ তা নয়, কিন্তু সেটা সদ্গুণ মানে এই
কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় গুলোকেও যখন আমরা কাজ করতে পারছি, সঠিকভাবে কাজ করাতে পারছি আর কি। যেমন স্বামী বিবেকানন্দ যখন বলছেন যে এডুকেশন মানে হচ্ছে যে ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এটা তো একটা বড় একটা ভাবনা এটা আর কি, যে ম্যানিফেস্ট করছি। ম্যানিফেস্টেশন কি করছি? আমাদের যে এক্সিস্টিং যে পোটেনশিয়ালিটি আছে তাকে আমি ডেভেলপ করছি আর কি। তো এখানে কিন্তু আমরা বলবো যেটা একটা সাংখ্য দর্শনের বড় একটা জায়গা, যেটা বলা হচ্ছে যে আমি যে কাজটা করছি সেই কাজের সম্ভাবনাটা কিন্তু আমার কর্মের মধ্যে অন্তর্নিহিত থাকছে আর কি। অর্থাৎ আমার যে ম্যানিফেস্টেশন আর কি, ম্যানিফেস্টেশনটা কি হবে? এটা এক্সিস্টিং আমার মধ্যে আছে, কিন্তু একটা আমাদের মধ্যে কিন্তু একটা পোটেনশিয়ালিটি আছে, আমাদের মধ্যে একটা কিন্তু ক্ষমতা আছে, যেটা স্বামী বিবেকানন্দ বলছেন যে শিক্ষা মানে হচ্ছে সেই ক্ষমতাটার আর কি প্রকাশ, আত্মপ্রকাশ সেটা আর কি। এবং কার্যত সত্য বলতে কিন্তু আমরা সেটাই মানে বুঝি যে সত্য মানে নাথিং বাট ম্যানিফেস্ট ইয়োরসেলফ, যে তুমি তোমাকে প্রকাশ করতে পারছো কিনা এটা দেখো আর কি, তুমি তোমাকে ব্যক্ত করতে পারছো কিনা দেখো। সুতরাং স্বামী বিবেকানন্দ এই জন্য এডুকেশনটাকে এই জন্য ম্যানিফেস্টেশন বলছেন, যে কারণ এই আত্মপ্রকাশটাই হচ্ছে শিক্ষা আর কি। এবং রবীন্দ্রনাথ আমরা দেখবো যে বলছেন যে নিজেকে ব্যক্ত করবো আর কি, যে ব্যক্ত হোক, আমরা ব্যক্ত করি নিজেদের আর কি, হ্যাঁ, জীবনেরও জয়। তার ফলে এই যে আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেকে প্রকাশ করতে পারছি, আত্মপ্রকাশ করতে পারছি, নিজেকে ব্যক্ত করতে পারছি, ততক্ষণ কিন্তু সত্য যে কোয়ালিটি কখনো জাস্টিফাইড হবে না। তাহলে সত্য মানে কিন্তু শুধুমাত্র ছোটখাটো কোনো ঘটনা না, সত্য মানে হচ্ছে যে সেই সমস্ত গুণ যেগুলো আমরা কিন্তু আমাদের মধ্যে অন্তর্নিহিত আছে, যেটাকে আমরা আবারও বলছি, যেটাকে বলা সৎকার্যবাদ, যেটা সাংখ্য দর্শনের একটা বড় বৈশিষ্ট্য। যারা মনে করে যে কজ এফেক্ট রিলেশনশিপটা আছে, এবং আমাদের যে ইফেক্ট, আমাদের যে বিভিন্ন রকম যে মানে কার্য, আমাদের যে বিভিন্ন রকম ফলাফল, সেগুলো মূলত আমাদের মধ্যেই কিন্তু সেখানে সুপ্ত অবস্থায় আছে বা অন্তর্নিহিত অবস্থায় আছে ইত্যাদি আর কি। সুতরাং সত্য হচ্ছে সেই ম্যানিফেস্টেশন আর কি সত্য। আর রজ হচ্ছে বিশেষত সেটা অ্যাক্টিভিটি সেন্ট্রিক, সেটা আর কি। অ্যাক্টিভিটি সেন্ট্রিক মানে আমরা যেটা বিভিন্ন দেখেছি যে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমরা, যেটা কর্মযোগ আমরা অনেক সময় বলি, কাজের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ, সেটা আর কি। বা চৈতন্যদেব যখন বলছেন যে হ্যাঁ, কাজের মধ্য দিয়ে নিজেদেরকে প্রকাশ, কাজের মধ্য দিয়ে যখন নিজেকে প্রকাশ করছি তখন সেটা হচ্ছে রজ। আর তম হচ্ছে যখন কিছুটা আমি বলবো যে এটা বাধা সৃষ্টিকারী একটা ফোর্স আর কি, যখন আমি এইটা চেষ্টা করছি কিন্তু কখনোই করে উঠতে পারছি না। এবং আমরা অনেক সময় ভাবি না যে আমরা খুব ভালো করে পড়াশোনা করবো আর কি, যে আজ রাতের থেকে আমি পড়াশোনা করবো, কিন্তু দেখা যায় রাতটা কখনোই সেই রাতটা আসছে না যখন আমি পড়াশোনা করছি সেটা আর কি। এই যে রিটার্ডিং ফোর্স, এই রিটার্ডিং ফোর্সটাই কিন্তু কার্যত কিন্তু তম কিন্তু। আর রজটা হচ্ছে অ্যাক্টিভিটি সেন্ট্রিক, আর তম হচ্ছে রিটার্ডিং ফোর্স। এই তিনটাকে যদি আমরা যুক্ত করি একসঙ্গে, তখনই আমরা পেয়ে যাবো, তখন সেটা হচ্ছে সেই ত্রিগুণের সমাহার, সেই ত্রিগুণের সমাহার যেটাকে আমরা প্রকৃতি বলেছি সেটাকে আর কি। আর তম যেটা আর কি, তমর ক্ষেত্রে যেটা হয়, তম সেটা হচ্ছে রিটার্ডিং ফোর্স, এবং যেটি কার্যত সেখানেও বলা হয়েছে যে সেটা হচ্ছে প্রথমে বিভিন্ন রকম পন্থা বা পদ্ধতির মধ্য দিয়ে আমাদের যে বিভিন্ন তমগুণ যেগুলো আছে, সেই তমগুণের মধ্যে 5টি তমগুণ থাকবে, এবং তার মধ্য দিয়ে পঞ্চমহাভূত, এবং যেখানে সৃষ্টির পাশাপাশি ধ্বংসের একটা প্রক্রিয়ার কথাও সেখানে বলা হচ্ছে। অর্থাৎ প্রকৃতি যেমন সৃষ্টির পক্ষে, প্রকৃতি অনেক সময় ধ্বংসেরও পক্ষে আর কি। এই বিষয়গুলি নিয়ে কার্যত আমাদের বিভিন্ন যে উপাদান যেগুলো আছে, এখানেও 10টি উপাদান কাজ করছে, পঞ্চ তন্মাত্রা আর পঞ্চমহাভূত, মাঝখানে রজ একটি উপাদান, আর ওখানে 11টি উপাদান কাজ করছে। সেটি হলো সত্যরজতম, যে ত্রিগুণ, যেটা একটা বড় একটা জায়গা, যেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকলে তখন প্রকৃতির সেই সাম্যাবস্থা সৃষ্টি হয়, বা প্রকৃতি বলতে সেই সাম্যাবস্থাটাকে আমরা বুঝি সেটা আর কি। এটা নিয়ে কিছুটা আর কি মেটাফিজিক্যাল পার্সপেক্টিভ, এবং সেখানে মেটাফিজিক্যাল পার্সপেক্টিভে আমরা কি আলোচনা করবো তাহলে যে পুরুষ বলতে কি বোঝানো হচ্ছে, প্রকৃতি বলতে কি বোঝানো হচ্ছে, ত্রিগুণ বলতে কি বোঝানো হচ্ছে, সত্যরজতম বলতে আমরা কি বোঝাতে চাইছি। এবং পাশাপাশি কিন্তু আমাদের মনে রাখতে হচ্ছে এই সৎকার্যবাদ, এবং এই সৎকার্যবাদটাও কিন্তু আমাদের কার্যত মানে সাংখ্য দর্শনের একটি কিন্তু অন্যতম প্রতিপাদ্য বিষয় আর কি। এবং তারও পাশাপাশি যেটা আমাদের মনে রাখতে হবে যে এই যে বিভিন্ন রকমের যে বিষয়বস্তুগুলো আমরা আলোচনা করলাম আর কি, মেটাফিজিক্যাল পার্সপেক্টিভে কিন্তু তার কিন্তু একটা মানে
প্রয়োগমূলক একটা অবস্থান কিন্তু আমাদের এডুকেশনে, আমাদের বিচার বিবেচনার মধ্যে রাখতে হবে। ইতিমধ্যে আমি কিছুটা বলবার চেষ্টা করেছি যে ম্যানিফেস্টেশন মানে সত্য, যেটা স্বামীজি বলছেন ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। রজ মানে অ্যাক্টিভিটি। আমাদের আমাদের অনেক শিক্ষাবিদই আমাদের অ্যাক্টিভিটি সেন্ট্রিক একটা বিষয়ের কথা বলেছেন। এখন এই বিষয়বস্তুগুলো উপস্থাপনের করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমরা এই দর্শনের পাশাপাশি এগুলোকে আমরা কিন্তু একটু চেষ্টা করবো যে যাতে করে এগুলো শিক্ষামূলক একটা অবস্থানের মধ্যে এটাকে প্রয়োগ করা যায়। এবং এরই পাশাপাশি যদি আমরা এপিস্টেমোলজিক্যাল পার্সপেক্টিভ গুলো দেখি, সেখানে দেখবো যে সাংখ্য দর্শনের এপিস্টেমোলজিক্যাল পার্সপেক্টিভ যে তিনটে, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে অনুমান, আর একটা হচ্ছে শব্দ। তাহলে একটা হচ্ছে পারসেপশন, একটা হচ্ছে ইনফারেন্স, এবং আরেকটা হচ্ছে টেস্টিমনি। এবং ভারতীয় দর্শন এটা সবসময় মনে করেছে যে নলেজ মানে হচ্ছে কিন্তু পারসেপশন, অনেকটা ইকুইভ্যালেন্ট টু পারসেপশন, যে আমার অবজারভেশনাল ক্যাপাসিটি এবং আমার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, এই দুটোকে যখন আমি যুক্ত করতে পারছি তখনই কিন্তু আমার পারসেপশনটা সম্ভব, সেটা আর কি। এবং পারসেপশন মানে আমি যখন আমার সেন্সগুলোকে আমি যখন প্রয়োগ করতে পারছি, আমি আমার বিভিন্ন ভাবনাগুলোকে যখন প্রয়োগ করতে পারছি, তখনই সেটা পারসেপশন। এবং পারসেপশনের দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলতেই পারি যে এই যে আমরা বলি কারোর নলেজ বেশি, কারোর নলেজ কম, ইনফরমেশনটা কিন্তু কখনো নলেজ না, কিন্তু সেটা ইনফরমেশনটা। কারণ স্মৃতি কখনো জ্ঞান হয় না, স্মৃতি কখনো, হ্যাঁ স্মৃতি জ্ঞানে সাহায্য করে, কিন্তু স্মৃতি কখনো জ্ঞান হয় না সেটা। এবং তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে পারসেপশনটাই হচ্ছে নলেজ। কারণ এই যে আমরা যে ছোট ছোট ঘটনা, ইতিহাস, বিজ্ঞান বা বিভিন্ন যে ভাবনা চিন্তাগুলো করি, তখন দেখবো যে সমস্ত বড় বড় ঘটনা, আবিষ্কার, পারসেপশনটাই সেখানে সোর্স। যেমন নিউটনের যে গ্র্যাভিটেশনাল খুব কমন আর কি, উপর থেকে কোনো একটা বিষয়ে ফল একটা পড়ছে, এবং এই যে একটা ফলিং পার্টিকেলস ডিউ টু গ্র্যাভিটেশন, এই যে ইন্টারপ্রিটেশনটা কিন্তু এইটা কিন্তু আমার পারসেপশন ছাড়া কিন্তু সম্ভব না। আমরা সবাই দেখছি, আমরা জাগতিক এই বিভিন্ন রকম ব্যাকরণ, প্রকরণ আমরা সবাই দেখছি, কিন্তু এটা হচ্ছে পারসেপশন যার মধ্যে দিয়ে আমি সেটাকে আইডেন্টিফাই করতে পারছি। সুতরাং পারসেপশন ইজ ইকুয়াল টু নলেজ। একই রকম ভাবে ইনফারেন্সও তাই। আমরা অনুমান করছি, অনুমান করার ক্ষমতা যার বেশি তার নলেজের ক্যাপাসিটি তার বেশি। আমি অনুমান করতে পারছি, এটা হতে পারে আর কি। আমি অনুমান করছি যে কোনো একটি বিষয়ের মূল্য হচ্ছে 10 টাকা, মূল্য হচ্ছে x টাকা, x। তারপর আমি সেই x ইজ ইকুয়াল টু বলছি 10,000, 22,000, 50,000 এক্সেট্রা। সুতরাং প্রথমে ইনফারেন্স করছি, তারপর সেখান থেকে আমি কিন্তু সেখানে ট্রুথ বা একটা সত্যে পৌঁছচ্ছি। সুতরাং সেক্ষেত্রে ইনফারেন্সটা একটা শক্তিশালী কিন্তু মানে একটা উৎস, জ্ঞানের একটা উৎস বলে চিহ্নিত করা সম্ভব। আর ভার্বাল কমিউনিকেশন বা টেস্টিমনি, এটা সবসময় আমাদের ভারতীয় দর্শনে আমরা দেখেছি, যেহেতু প্রাচীনতা ছিল, এই যে আমাদের যে আলোচনাটা, যে এখন যেমন আমরা আলোচনা করছি, এটা একটা রেকর্ডেড হচ্ছে, মনে করা হচ্ছে আলোচনাটা একটা সোর্স অফ নলেজ। আগেকার দিনে মনে অথেন্টিক যদি হয়, অথেন্টিক পার্সন যদি হয়, সেটাও কিন্তু আমরা একটা সোর্স অফ নলেজ হিসেবে মনে করতে পারি। সুতরাং এরকম একটা জায়গা থেকে এপিস্টেমোলজি আমরা সংক্ষেপে একটু ব্যাখ্যা করলাম, কারণ আমাদের যেহেতু সময়ের একটা ব্যাপার আছে এখানে আর কি। এবং আমাদের বুঝতে হবে যে যে কোনো ভারতীয় দর্শনে অ্যাক্সিওলজি মানে কিন্তু সে আত্মমুক্তি। আত্মমুক্তি মানে আগেও বলা হচ্ছে, আত্মমুক্তি মানে কিন্তু যখন আমি এগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারছি, যখন এগুলো আমি অ্যাপ্লাই করতে পারছি, যখন এই ভাবনা আমি আস্থাবান হচ্ছি যে আমি কিন্তু আমার যে একটা অখণ্ড সত্তা, সেই অখণ্ড সত্তারই একটা প্রকাশ হচ্ছে আমরা, এবং সেই তার যে প্রকাশ, তার যে এক্সপ্রেশন, তার যে মানে বিভিন্ন রকম ভাবে তার যে প্রকৃতির, তার যে বিভিন্ন রকমের যে মানে ইভলিউটেড ফর্ম, যেটাকে মানে বিবর্তিত যে বিভিন্ন রকমের যে প্রকরণ আর কি, তার থেকে যখন সে অখণ্ড সত্তাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারছি আমার আত্মজ্ঞানের মধ্য দিয়ে, আত্মবিকাশের মধ্য দিয়ে, বিভিন্ন রকম ভাবে আমি যখন থেকে আইডেন্টিফাই করতে পারছি, ডিফারেন্সিয়েট করতে পারছি, তখন কিন্তু সে আত্মমুক্তি আমার সম্ভব। বিভিন্ন রকম ভাবে ভ্যালুজ সেটা আমার সম্ভব, সেটা কখনো ব্যক্তিগত স্তরে মূল্যবোধের মধ্য দিয়ে, কখনো সামাজিক মূল্যবোধের মধ্য দিয়ে, কখনো নান্দনিকতার মধ্য দিয়ে, বিভিন্ন রকম ভাবে আধ্যাত্মিক মূল্যবোধের মধ্য দিয়ে সেটা সম্ভব, সেটা। সুতরাং এইভাবে আমরা বলতে পারি যে সাংখ্য দর্শনের ব্যাখ্যা প্রসঙ্গে যে আমাদের কিন্তু সাংখ্য দর্শনের সুনির্দিষ্ট মেটাফিজিক্স আছে, সেটা ডুয়ালিস্টিক রিয়ালিজম। সাংখ্য দর্শনের 3টি এপিস্টেমোলজিক্যাল সোর্স আছে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। এবং তার কিন্তু আত্মমুক্তির সেই সম্ভাবনা, সেটা আত্মজ্ঞানের মধ্য দিয়ে সম্ভব, আত্মপ্রকাশের মধ্য দিয়ে সম্ভব, তার একটা সুনির্দিষ্ট অ্যাক্সিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টও আছে।